কম খরচে থাইল্যান্ড। মলদ্বীপসের পরে আমাদের দ্বিতীয়বার দেশের বাইরে পা রাখার সুযোগ। দুটোই আমাদের বাজেট ট্রিপ, সত্যিই তাই। বহুদিনের প্ল্যানিং, প্লটিং এবং হাজার একটা সমস্যা পেরিয়ে অবশেষে এসে হাজির হলো সেই মাহেন্দ্রক্ষণ, যা ঘোরার স্বপ্ন আমরা দেখেছিলাম এক দলের সঙ্গে, আর তা বাস্তবায়িত হলো আরেক দল কাছের মানুষের হাত ধরে। শুরু করি প্রথম দিন থেকে। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে জানতে পারলাম এক বিশেষ দিনে সেখানে এসে হাজির হয়েছি আমরা। ঠিক 100 বছর আগে ওই দিন, অর্থাৎ 21শে ডিসেম্বর থেকে কলকাতা এয়ারপোর্টে প্রথম উড়ান চলাচল শুরু হয়। যদিও এই বিশেষ দিনের সাক্ষী হওয়ার কথা আমাদের ছিল না, কিন্তু ওই যে ঘটনাচক্রে হয়ে গেল। যেদিন যাওয়া তার ঠিক 24 ঘন্টা আগে আমরা জানতে পারলাম আমাদের যাওয়ার ফ্লাইট ক্যান্সেল। ভুটান এয়ারওয়েজের টিকিট বাতিল হয়ে অবশেষে আমরা হাতে পেলাম স্পাইস জেটের টিকিট, কিন্তু সেখানেও গন্ডগোল। আমাদের 3 বন্ধুর নাম দেখি ঢুকে গিয়েছে চাইল্ড লিস্টে, আবার বদলাও। এরকম একের পর এক ঝঞ্ঝাট পেরিয়ে হুড়ুদ্দুম করে গোছ গাছ করে আমরা পৌঁছলাম এয়ারপোর্টে। এবার আসলে ঘুরতে গিয়ে কোনো বিষয় আমরা বিশেষ মাথা ঘামাবো না, এটা ভেবে আমরা শরণাপন্ন হয়েছিলাম এক ট্যুরিস্ট কোম্পানির। টিকিট থেকে কারেন্সি এক্সচেঞ্জ, থাকা, খাওয়া, ঘোরা সবকিছুর দায়িত্বে ওরা। মাথায় চাপ কম। এয়ারপোর্টে পৌঁছে তাদের থেকে সমস্ত কিছু বুঝে শুনে ইমিগ্রেশন, চেক ইন সব করে উঠে বসলাম প্লেনে। রাত তখন 12টা 5। ও বলাই হয়নি, এই টিকিট ক্যান্সেলের চক্করে আমাদের সাপে বড় হওয়ার মতো এক্সট্রা 24 ঘন্টা হাতে পেয়ে গেলাম আমরা। এদিকে 1.5 ঘন্টা সময় এগিয়ে যখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছলাম, ঘড়িতে তখন ভোর 4টে। পা রাখলাম ব্যাংককে। সেখান থেকে লোকাল সিম কিনে আর আরেক প্রস্থ ইমিগ্রেশন শেষে আমরা দুর্দান্ত একটা গাড়িতে চেপে পৌঁছে গেলাম পাটায়া। এই মুহূর্তে না বললেই নয় যে কথাটি, তা হলো ব্যাংককের দুর্দান্ত রাস্তা, অপূর্ব সব গাড়ি আর অবশ্যই সেরা ট্রাফিক ব্যবস্থা। এই নিয়ে আর একটা পোস্টে না হয় বিস্তারিতভাবে বলা যাবে। যাই হোক, হোটেলে যখন পৌঁছই তখন সকাল 7টা। বেশ হালকা হালকা ঠান্ডা। আমি তো ভয় অস্থির, কারণ একটাই সোয়েটার এনেছি আমি। আসলে তেমনটাই বলা হয়েছিল আমাদের। যাক, হোটেলটা ভারী পছন্দ হয়েছে আমার। নাম গোল্ডেন বিচ। কয়েক পায়ে গেলেই বিচ, আর নিচে নীল জলরাশি বিস্তৃত সুইমিং পুল। ব্যাগ বস্তা ঘরে রেখে সোজা চলে গেলাম ডাইনিং হলে। সারা রাত কিছুই খাওয়া হয়নি। এদিকে ডাইনিং হলে গিয়ে মাথা ঘোরানো কম্বিনেশনের ব্রেকফাস্ট খেতে শুরু করলাম আমরা। যাই হোক, খেতে খেতেই সেরে নিলাম প্রথম দিনের ঘোরার প্ল্যানিংটা, কারণ এই দিনটা আমাদের কিন্তু হাতে পাওয়ার কথা ছিল না। অথচ পড়ে পাওয়া 14 আনার মতো আমাদের কাছে রইল আস্ত গোটা একটা দিন। ঠিক করলাম সোজা চলে যাব স্যাংচুয়ারি অফ ট্রুথে। এই জায়গাটা আমাদের ট্যুর কোম্পানির ঘোরার লিস্টে ছিল না, তবে সময় ও সুযোগের সদ্ব্যবহার করতেছে আমরা সেটা একবারে ছাড়তে চাইনি। ঝটপট ঘরে এসে রেডি হয়ে গাড়ির 2-3টে অ্যাপ ডাউনলোড করে ট্যালি করে নিলাম দামটা। বুক করে সোজা গন্তব্যস্থল। স্যাংচুয়ারি অফ ট্রুথের লোকাল গাইডের সাহায্যে ঘুরে দেখলাম জায়গাটা। তিনি জানালেন যে এটি কোনো মন্দির নয়, বরং একে মিউজিয়াম বলাই ভালো। যদিও এখানে কোনো হাত কাটা জামা কাপড় বা পা খোলা পোশাক পরে যাওয়া নিষিদ্ধ। গেলেও সামনের দোকানে বিভিন্ন পোশাক পাওয়া যায়, সেখান থেকে নিয়ে পরে তবেই ভেতরে ঢোকা যাবে। আর ভেতরে সমুদ্রের গা ঘেঁষে অপূর্ব এক স্থাপত্য, কাঠ দিয়ে তৈরি। স্থাপত্য বা ভাস্কর্য যাই বলা হোক না কেন, যেহেতু জিনিসটি বহু বছরের পুরনো, তাই যে অংশটি ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গিয়েছে সেই জায়গাটিকে পুনরায় নতুন করে তৈরি করার জন্য এখনও কাঠ কেটে কেটে কিন্তু সেই জায়গাগুলো রিপেয়ার করার জন্য কাজ চলছে। বলা ভালো, সব সময় চলে। চোখ জুড়িয়ে যায় ওই শান্ত স্থির আকাশ নীল জল দেখলে, আর ভেতরের অপূর্ব কারুকার্যের জুড়ি মেলা ভার।
তবে পাটায়ায় সকালটা যেমন স্নিগ্ধ ছিল, রাতটা কিন্তু ছিল ঠিক তার উল্টো। নিষিদ্ধ জায়গার হাতছানির গল্প শোনাবো পরের পর্বে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।